আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের দ্বারা প্রতিদিন রেপ হতাম। আমার যখন 3 বছর বয়স তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়। আমি আজও জানি না আমার বাবাকে। তারপর 3 বছরের মতো নানার বাড়িতে ছিলাম। নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম। মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে। তার আবার 2টা ছেলে। বড় ছেলের বয়স তখন ছিল 17 আর ছোটটার 12। তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি। মায়ের বিয়ের পর 1 বছরের মতো নানার বাড়ি ছিলাম। 1 বছর পর আমার নানি মারা যায় আর তখন আমি একা হয়ে যাই। আমার মামা সে চাকরি করে সুখে ঢাকা থাকতো। তার পরিবার নিয়ে চিটাগাংয়ে আর কেউ থাকতো না বলে রাখি আমার নানার বাড়ি খাগড়াছড়িতে। তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে। আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমই মেনে নেয়নি। তারা ছোটোবেলা থেকেই আমাকে মারতো, আমাকে কিছু খেতেও দিত না। তারা সব সময় আমাকে বকাঝকা করতো। এভাবেই আমার বেড়ে ওঠা। আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল। শত বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকাঝকা করে নি। আমার মাও আমায় খুব বকতো। অনাদার অবহেলায় আমার বেড়ে ওঠা। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি ছোট ভাই আমার গায়ে হাত দিত সব সময়। ব্যাপারটা আমার ভালো লাগতো না আর ভয়ে কাউকে বলতামও না। একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই। ছোট ভাই সব সময় বলতো তার পা টিপে দিতে, গা টিপে দিতে। আমি ব্যাপারটা আমার মাকে বলি। মা উল্টো আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না। আমি ব্যথা মরে যেতে লাগলাম। তো সে তার চাহিদা মিটিয়ে যখন উঠল সে আমায় বলল, কাউকে বলবি না, খবরদার। আমিও ভয় পেয়ে কাউকে বললাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাকেই মারবে। এরপর থেকে ছোট ভাই প্রায় সময়ই আমার উপর ঝাঁপিয়ে পড়তো আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত। এভাবে আমার বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ করি। ভালো লাগলে দিব, যার পড়তে ভালো লাগবে না ইগনোর করুন। তারপরেও বাজে কথা বলবেন না, চলবে। যখন আমি কনসিভ করি ব্যাপারটা বুঝতে পারিনি আমি। আমার 3 মাস পিরিয়ড অফ ছিল। 3 মাস যখন পিরিয়ড হচ্ছিল না তখন ব্যাপারটা বুঝতে পারি। আর ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারি ক্লাস 9-এর শারীরিক শিক্ষা বই থেকে। আপনারা অনেকেই জানেন সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা। আমার তখন মাথা ব্যথা, বমি ভাব ছিল, কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা মা আমলে নেয় আর আমায় ভালো করে বুঝে। তখন মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমি কিছুই বলি না। পরে মা কিট এনে পরীক্ষা করালো আর ব্যাপারটা পরিষ্কার হয়। এর আগে আমি আমার ভাইকে ব্যাপারটা জানাই। সে উল্টো আমাকে অত্যাচার করে, বলে এটা আমার না। আমি বললাম, এত বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলেন যে আমি সবাইকে বলে দিব। সে আমাকে হুমকি দিয়েছে, বললে তোর খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। মা আমাকে অনেক মারধর করে ব্যাপারটা গোপনে রাখে বাবা ভাইয়ের কাছে থেকে, আর বলে এটা কার বাচ্চা, কার থেকে পেট বাঁধিয়েছিস, আরও অনেক কথা। পরে মা বাচ্চাটাকে গোপনে নষ্ট করে ফেলে। তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বললে
বলে যেতে হবে না তোর স্কুলে, আবার পেট বাঁধানোর জন্য। তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিতে আমাকে দেখতে পারে না, তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে, কারণ আমি উটটুকো ঝামেলা এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়া চলে যায়। আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি, পারিনি, অনেক মানসিক হতাশায় ভুগছিলাম। এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামে। বাবা মা কোনো খোঁজখবর নেওয়া ছাড়া আমাকে বিয়ে দিয়ে ফেললো। কি অদ্ভুত ব্যাপার, বিয়ের দিন আমার কপালে একটা নাকফুলও জোটেনি। আমার বাবা বলেছে ওনার মেয়ে না, ওনাদের বাড়িতে থাকতাম তাই বাবা ডাকি। এটা শোনার পর কষ্টে বুকটা ফেটে গিয়েছে। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম, একদম ভাঙা চোরা ঘর, 2টা রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরালো আমার। বর আমাকে বিয়ে করে এনে কোথায় গেছে সেটাও জানি না। শ্যামলা গায়ের রং। বরের যা দেখলাম, আমাকে খাটের উপর বসানো হলো। বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর ইতিম, তারও কেউ নেই। তার বাবা মা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে একজন আত্মীয় স্বজন আছে, তারা আমার বরকে পরিচয়ও দেয় না। আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সে রাতে আসলো না। সে আলো ফজরে আজানের পর, তাও মাতাল হয়ে। বিশ্বাস করবেন কি না জানি না, সে কোনো কিছু বলা ছাড়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। চাহিদা শেষে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি কাঁদতে লাগলাম, হায় আল্লাহ, এ কি হলো আমার কপালে। সারা জীবনও সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম। ঘরে আর কেউ ছিল না, তাই তাকে ডাকলাম। সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছু বলিনি। কিন্তু আমি ঘরের মধ্যে বালতিতে প্রসাব করলাম। ঘরের আশেপাশে একটা কলও ছিল না। অন্যর বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন বউ, কোথায় যাব কিছুই চিনি না। কিন্তু আমার মনে হলো আমি দোজকখানায় এসে পড়েছি। সে 2টা বাজে ঘুম থেকে উঠে বলল, ভাত দাও। আমি দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়, তারপর পানি কোথা থেকে আনবো। সে ভাত খেয়ে উঠে আমাকে বাথরুমে নিয়ে গেল। কি বলবো, বাড়ি থেকে অনেক দূরে একটা জঙ্গলের মতো জায়গায়। রাত বিরাতে তো আসাই যাবে না, আর বর্ষার সময় ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখালো, ওখান থেকে পানি আনতে হবে বলল। কিন্তু আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল। আমি তো কান্নায় শেষে, এটা কি হলো, নসিবে একটা কি হলো। যাই হোক, আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না। দিন যেতে লাগলো, আর তার অত্যাচার বাড়তে লাগলো। অহেতুক গালাগালি করা আমাকে বিয়ের 7 দিনের দিন রাতে মারতে শুরু করলো। সে মদ খেয়ে মাতাল হয়ে আসলো, আর আমার জামা খুলতে একটু দেরি হয়েছিল চাহিদা মেটানোর জন্য। কি জঘন্য সময় ছিল বলে বোঝাতে পারবো না। খুব লজ্জা লাগতো অন্যর বাড়িতে পানি আনতে যেতে, তারপর মসজিদের পুকুরে গোসল করতে। আমি 2 দিনেও গোসল করতাম না লজ্জায়। আর রাতের বেলা প্রসাব ধরলেও বালতি ভরে করতাম, তাও বাথরুমে যেতাম না। বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম, আর তার তো কোনো খবরই থাকতো না। সে ঠিকমতো কাজও করতো না। একদিন বাজার আনলে 10 দিন আনতো না বলে বুঝাতে পারতাম না আমার কষ্টের কথাগুলো। শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি একই রাখছো নসিবে, জীবনে কি সুখ দিবা না? তো বিয়ের 1 মাস পর
আমাদের বাড়িতে যাই, গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি। কিন্তু আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না, অনেক ঢং করেছিস। বাড়িতে একদিন থাকার পর বাবা বলল, কী রে যাবি না, বিয়ে দিয়েছি এখানে কি, শ্বশুরবাড়িতে যা। তাদের আমি খুলে বললাম এই অবস্থা, কিন্তু তারা বলল বিয়ে দিছি এটাই বেশি। তারপর মাকে বললাম, মা ও মা, আমি তো তোমার মেয়ে, কেন আমার সাথে এমন করলে? মাও বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না, আমি এটা বলতে পারলাম না, বাহিরের মানুষ না, ঘরের মানুষই করেছে, নসিব খারাপ হলে যা হয় আর কি। এরপর সব মেনে নিলাম, আর কিছু নিজে নিজে যুদ্ধ শুরু করলাম। শ্বশুরবাড়িতে এলাম, মনোবল আরও শক্ত করলাম, এখানেই আমার থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসতো। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম, ঘরে চাল ডাল কিছুই ছিল না। চালের কথা বলার সাথে সাথে মায়ের বলতো কাজ করে খা। আমি বিয়ের 1 মাস পর থেকে মানুষের বাড়ি কাজ করতাম, তারা যা দিত চাল ডালই তাই খেয়ে থাকতাম। আমার মা আমার একটাবার খোঁজও নেয়নি। মানুষের ধান ঝাড়তাম, উঠান লিপতাম, তারা যা দিত তাই খেতাম। কারণ বর বাজার মতো না, আর সে কাজও করতো না। বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে 1 জোড়া কানের দুল আর চেইন দেয়। কিন্তু একদিন স্বনামধন্য বেলা এসে বলে, তোমার চেইনটা দাও তো। কিন্তু সাধারণত সে সন্ধ্যার দিকে বাড়ি আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিলাম। তো সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরল, আমি কিছু বললাম না তাকে। সকালে চেইনের কথা জিজ্ঞেস করে আমাকে, মায়ের বলে দেয়া, তোর বাড়ি থেকে আমাকে 10,000 টাকা ছাড়া আর কি দিয়েছে। আমিও মায়ের খেয়ে পড়ে রইলাম, কি বলবো আর। প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করত। না পারতাম বাঁচতে, না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরে ঘরে এসে কাজ করতে হতো। কিন্তু রান্নার জন্য লার্কি আর পাতাটাও আমাকে খুঁজতে আনতে হতো। সে একদিন কাজে গেলেও 10 দিন যেত না, আর মদ খেয়ে টাকা সব শেষ করে ফেলতো। আমি আমার কানের দুল জোড়া লুকিয়ে রাখলাম। কিন্তু এরপর একদিন রাতে সে তার বন্ধু নিয়ে আসে, সাথে তারা খাওয়ার জন্য কি কতগুলো আনে। আমি খেলাম, আমার খুব মজা লাগলো। কিন্তু আর কিছুক্ষণ পরেই আমার খুব ঘুম আসলো। ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীর খুব ব্যথা করছে। ব্যথার জন্য উঠতেও পারছিলাম না। নাফা খেলাম, আর সেদিন কাজে গেলাম না। মানুষের বাড়ি থেকে খাওয়ার পানি আনতে গেলে তারা নানা রকম কথা করত। অনেক সময় কলে তারা তালা মেরে দিত, তারপর নানা রকম কতটুকু কথা বলতো, আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করত। কিন্তু আমার বরকে এলাকায় মত্তি রফিক বললে সবাই চেনে, শুধু রফিক বললে কেউ চেনে না। আমি শুধু আল্লাহকে ডাকতাম। আমার বর বছরের ঈদের দিনও নামাজ পড়তো না, কত কাফের ছিল। তারপর থেকে প্রায় সময় বন্ধুটা আসতো, কিন্তু আর সে যেদিন আসতো সেদিন আমার খুব ঘুম আসতো। তো একদিন সন্ধ্যাবেলায় বন্ধু দুটা ঘরে আসে, আমার গায়ে হাত দেয়, আর আমি বলি কি সমস্যা, সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমি উত্তর দেয়, প্রতিদিনই তো তোমার গায়ে হাত দেয়, তখন সমস্যা হয় না। কিন্তু আমি কথা শুনে থোয়া হয়ে গেলাম, মানে কি। তারপর বরের বন্ধু আমার বরের সামনে আমার রেপ করে। আমি কাঁদলে আমাকে অনেক মারে আর বলে এমনি এমনি করে না, আমাকে টাকা দেয়। আমি আর এই অত্যাচার নিতে পারছিলাম না।
সব সময় আল্লাহ ডাকতাম আর বলতাম আমার বরের মৃত্যু হয় না কেন। এরপর থেকে বন্ধুটা প্রায়ই আসতো আর আমার বাজারের কষ্ট হতো না। আমি কোনো প্রতিবাদ করলেও আমাকে অমানুষের মতো মারতো আর সব সময় বলতো বাপের বাড়ি থেকে টাকা আন, টাকা না আনলে এভাবে টাকা ইনকাম করে দিবি। তারপর কিছুদিন পর বাবার বাড়িতে যাই। মাকে টাকার কথা বলতে এক প্রকার আমাকে চেঠিয়ে বিদায় করলো। আমিও নিরুপায়, কি করব, শ্বশুরবাড়িতে চলে আসলাম। বরের এরপর অনেক রকম লোক আনতো ঘরে আর আমি তাদের চাহিদা মেটাতে হতাম, আর না মিটালে আমাকে খুব মারতো। ছেলে মানুষের মায়ের সেটা তো বোঝেনি। এর 2 মাস পরে ঘরের ভিতর বাথরুম আর কল দিল, কারণ লোকগুলো আসে। এক প্রকার আমাকে আমার বর দেহ ব্যবসায়ী বানাই দিছে। শুধু আল্লাহকে ডাকতাম, আল্লাহ হেদায়েত করো। তারপর গ্রামের অনেকেই বলতো মততিনদের ঘরে এত মানুষ কেন যায়, ছেলে মানুষদের আড্ডা, আরও অনেক কথা। তারপর একদিন শুনলাম আমার বর বাড়ি বন্দুক দিছে জোয়ার হারিয়ে যাওয়ায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, এটা কি হলো? তারপর আমায় আমার বর বলল এভাবে টাকা জমালে আর 1 বছর দেহ ব্যবসা করলে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো, বলার মতো না। আমি এক রাতে বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাতটা থাকি। রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক এসে আমার বর সহ সবাইকে ধরিয়ে নিয়ে যায় আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে। সেটা আবার আমি শুনি। চেয়ারম্যান এর লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে, তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বরের বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা টাকা দেয়। আমার কাছে 5,000 টাকা চায়, কিন্তু আমার থেকে তো টাকা নাই। পরের দিন দিয়ে তাকে ইচ্ছে মতো মায়ের খাওয়ায়। এরপর আমার কানের দুলগুলো বেচে টাকা দিয়ে তাকে ছুটায়। মায়ের খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় আর বলে তোর বউকে কিছুদিনের জন্য আমার কাছে পাঠা, তোকে টাকা দিব। এরপর আমার আর চেয়ারম্যানের কাছে পাঠায় আমাকে। খুব লজ্জা বিষয়। চেয়ারম্যানের কাছে 2 দিন ছিলাম। এরপর ওখানে থেকে এসে বলি তোর সাথে আর সংসার করব না। তখন বাপের বাড়ি চলে যায়। প্রায় 2 বছর পর বাপের বাড়ি যায়। যাওয়ার সময় খালি হাতে যায়, টাকা ছিল না। নাস্তা পানি কোথা থেকে নিব? এরপর মা আমাকে দেখে এক প্রকার তেড়ে আসলো। কিছু বললাম না। গিয়ে দেখি ও মা, আমার বড় ভাই বিয়ে করেছে, তার বউ আবার গর্ভবতী। কিন্তু সে আমার মাকে জিজ্ঞেস করতেছে মা এটা কে? তো আমার মা উত্তর দেয় আমাদের ঘরের কাজ করত, আগে নিজের মেয়ে বলেই নাই। এরপর মা আমাকে বলে দুপুরে খেয়ে যাবি নাকি, এখন যাবি? আমার আর কিছুই বলিনি। শ্বশুরবাড়ি চলে আসি। আসার পর আমাকে খুব মারে, বলে মা তো জায়গা দিল না, গেলি কেন? আরও বলল আমার চুলাই ছাড়া তোর আর কি কারো জায়গা হবে না। আরও অনেক বাজে বাজে গালাগালি করলো। সে রাতে মরতে চেয়েছি, কিন্তু সাহসে দেয়নি। গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো, তেমন কিছুই মিশতে চাইতো না। আর এদিকে বাড়ি বন্দি টাকার জন্য আসলো, বলল কিছু টাকা হলেও দে কিস্তি হিসাবে। এসে ওনারা আমাদের গালাগালি করে গেল। কিন্তু 80,000 টাকা ছিল বাড়ি বন্দিকির টাকা। এরপর আমার বর অনেক পুরুষ আনে আর আমাকে তাদের চাহিদা মিটাতে বলে। যাই হোক, এরকম চাহিদা মিটিয়ে
10,000 টাকা জোগাড় হয়। আর তাকে বললাম, যাও টাকা দিয়ে এসো। সে টাকা দিতে গিয়ে একদিন আর আসলো না। আর এদিকে ওনারা টাকা দেওয়ার জন্য অনেক কথা বলল, কিন্তু আর বলল টাকা না দিলে কালকে বাড়ি থেকে বের করে দিব। বর আসলো তো আমি জিজ্ঞেস করলাম, ওনাদের টাকা দিলে না? বর বলল, জুয়া খেলে ফেলেছি, টাকা নাই, কোথা থেকে দিব? সমস্যা নাই, আজকে 10 জন আসবে, 500 টাকা করে দিবে, 5,000 হবে। শুধু তুই 2 দিন একটু কষ্ট করবি। বিশ্বাস করেন, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমি মরেই গিয়েছি, প্রচুর রক্তপাত হয়েছে, কিন্তু আমাকে সে ডাক্তার কাছে নিল না। সারাদিন কষ্ট করলাম, শুধু রক্ত ঝরছে, বন্ধ হচ্ছে না। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখে ও রাতে 3 জন আনলো, তারা কোনো কিছুই মারল না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টো অনেকগুলো মায়ের খেতে হলো। আমার বর মাতাল হয়ে সে কি বুঝবে? তারপর আর জানি না, নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বলল আমাকে নাকি ভোর 4টা বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায়। রক্ত দিয়েছে 1 ব্যাগ, আরও 2 ব্যাগের মতো দরকার। আমার বর আসলো, আমি তখন ওকে কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল, নাটক করে উল্টে কত টাকা খরচ করতেছো? আমি কেঁদে দিলাম, খুব ব্যথা হচ্ছিল গায়ে, আর বললাম, তোর বিচার খোদাই করবে। বিকেলের দিকে আপুটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওনাকে ইমার্জেন্সি চিটাগাং মেডিকেলে পাঠায়। এরপর ওনার বর লাপাত্তা হয়ে যায়। আপুটার মা আসে, কিন্তু দেখা করে চলে যায়। এরপর ওনার অবস্থার অবনতি হলেও ওনার পরিবারের লোকদের ডাকে হাসপাতাল কর্মকর্তারা, কিন্তু কাউকে পায় না। আর আপুটা বলে ওনার কেউ নেই। এরপর হাসপাতাল থেকে পুলিশ ডাকা হয়, আর পুলিশকে আপুটা সব বলে। আপুটার রক্ত শূন্যতা দেখা দেয়। এরপর রাত 2টায় উনি চিটাগাং মেডিকেলে মারা যান। মারা যাওয়ার আগে উনি এগুলো পুলিশকে বলেছিল। আর এই ঘটনা চট্টগ্রামের সংবাদপত্রে 2012-তে ব্যাপকভাবে ছড়ায়। দৈনিক আজাদিতে আপুটার মা আপুটার লাশটা নেয়নি। ওনার বাড়িতে যোগাযোগ করা হলেও কেউ যোগাযোগ করেনি। উনি যখন মারা যায় তখন হাসপাতালে কেউ ছিল না ওনার, এমনকি ওনার মাও না। পরে মেডিকেলের কর্মকর্তা পুলিশকে আবার খবর দেয়, আর ওনার লাশ পুলিশটাই দাফন করে, কারণ ওনার পরিবারে কেউই যোগাযোগ করেনি। আর যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। কিন্তু হাসপাতালের বিলটা সরকার বহন করে। এরপর কেউ আর মামলাটা নিয়ে খাটেনি, কারণ পুলিশ তো টাকা ছাড়া নড়েও না, নাড়াও দেয় না। করবেন আপুটার জন্য। পরিশেষে এটাই বলবো, সবাই সাবধান, কারণ দিন শেষে আমরা নারীরা অনেক অসহায়। আর অনেকেই বলে এটা কি সত্যি হতে পারে? তাদের বলবো, আমার পুরো গল্পের সবগুলো কমেন্ট চেক করুন। ওখানে অনেক বোনই লিখেছেন আপন ভাইয়ের দ্বারাও অনেকে রেপ হয়েছে। তাছাড়াও সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের দিলাম। ভালো থাকুন, সব সময় পাশে থাকুন। আর কেমন হলো কমেন্টে জানাবেন, কারণ এটা আমার পাওয়া। এত কষ্ট করে লিখে যদি একটুও না পাই, তাহলে লিখে আর কি করব বলুন? সমাপ্ত।